দর্শক দেখতে পাচ্ছে ছাত্র নিজেদের মধ্যেই হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। শেষ মুহূর্তে এসে ধরা খেল ব্যারিস্টার ফুয়াদ, কপাল খুলে গেল হাসিনার। ছাত্রদের সব ষড়যন্ত্র ফাঁস করে দিল ব্যারিস্টার ফুয়াদ। শান্তি চুক্তির ৩ সপ্তাহ না যেতেই আবারও সংঘর্ষ রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা। ছাত্ররা নিজেদের মধ্যেই করছে হামলা পাল্টা হামলা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছে হাসনাত আবদুল্লাহ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আজও লন্ডনে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে, দেশেই চলবে চিকিৎসা, জানিয়েছে তারেক রহমান। সব কিছুর বিস্তারিত বলবো এখন, তাই ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। জুলাই আন্দোলনে প্রথম শহীদ হিসাবে পরিচিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার ৯ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তার জবানবন্দি গ্রহণ করার কথা রয়েছে। এ মামলায় তিনি ২২ নম্বর সাক্ষী হিসাবে সাক্ষ্য দেবেন। বর্তমানে এই মামলায় ৬ জন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ মোট ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। এর আগে এই মামলায় ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গত ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। বিভিন্ন সময়ে শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা আদালতে ঘটনার বর্ণনা দেন। এক শিক্ষার্থী জানান, আহত অবস্থায় আবু সাইদকে হাসপাতালে নেওয়ার পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ জোরপূর্বক নিয়ে যায়। পুলিশের একাধিক সদস্য তাদের জবানবন্দিতে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই গুলি চালানো হয়েছিল, যার ফলে আবু সাইদ শহীদ হন। গত ২৮ আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরবর্তীতে সাংবাদিক ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরাও আদালতে সাক্ষ্য দেন। উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয় এবং ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় মোট ৬২ জন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়া হিসাবে বিবেচিত হচ্ছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না তাকে। যদিও আজ তার লন্ডন যাওয়ার কথা ছিল, তবে চিকিৎসকদের পরামর্শে তা স্থগিত করা হয়েছে। ফলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল পিছিয়ে গেল। আপাতত ঢাকাতেই থেকে তার চিকিৎসা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় ১২ থেকে ১৪ ঘণ্টার দীর্ঘ বিমান যাত্রা ঝুঁকিপূর্ণ বলে মনে করছে মেডিকেল বোর্ড। প্রতিদিনই তাকে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে তার সমস্যাটি জটিল ও বহুমাত্রিক। একটি রোগ নিয়ন্ত্রণে এলেও আরেকটি জটিলতা নতুন করে দেখা দিচ্ছে। দীর্ঘদিনের লিভার জটিলতা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির অবস্থা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বয়সজনিত কারণে তার সুস্থ হতে সময় লাগছে এবং উন্নতি হচ্ছে ধীর গতিতে। নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে, যা বন্ধ হলে অবস্থার অবনতি ঘটে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। প্রতিদিন নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্যারামিটার পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছে। এ বোর্ডে সশরীরে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান, যিনি সার্বক্ষণিক তার চিকিৎসা সমন্বয় করছেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় আসছে না। অপারেটরের আবেদনে পূর্ব নির্ধারিত স্লট বাতিল করা হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পূর্ণ ভাবে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরাই। এর মাঝে দেশজুড়ে তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত রয়েছে।
শান্তি চুক্তির ৩ সপ্তাহ পেরোয়নি, এরই মধ্যে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ৯ ডিসেম্বর বেলা 11:30টার দিকে রাজধানীর ব্যস্ত সায়েন্স ল্যাব এলাকায় এ অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিল। বাসের ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থী বাঁধন মাহবুব অভিযোগ করে বলেন, কলেজ ছুটির পর সায়েন্স ল্যাব এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। তিনি দাবি করেন, পূর্বের কনসার্ট কেন্দ্রিক ঘটনার জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির ফলে আজকের এই সংঘর্ষ ঘটে। অন্যদিকে পুলিশ জানায়, এটি মূলত বাসের ভেতরে সৃষ্ট ভুল বোঝাবুঝি থেকে শুরু। পুলিশ তদন্ত কমিটি গঠিত শান্তি চুক্তির ৯ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ বহন করবে। তিনি আরও বলেন, সব পক্ষ সংযত থাকলে এ ধরনের সংঘাত এড়ানো সম্ভব। উল্লেখ্য, সংঘর্ষ এড়াতে গত ৯ নভেম্বর পুলিশ ও উভয় কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে মৌখিক শান্তি চুক্তি হয়। সেখানে শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে জড়াবেন না বলে অঙ্গীকার করেছিলেন। তবে বাস্তবতায় তার প্রতিফলন এখনও প্রশ্নের মুখে। ওরা ওই উপরের তেহন মারবো। কলেজ কলেজ ভাই, স্টুপিড কলেজ। রাজনীতি মানে কি আইডিয়াল আর সিটি বা ঢাকা হবে, ঢাকা কলেজ মনে হয়। এলাকার অনেক ক্ষেত্র পুরো রাস্তাঘাট